ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ এবং বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তার পরিণতি, পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আপনাদের মধ্যে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব যদি ভারত আর পাকিস্তানের মধ্যে এই যে রক্তক্ষয়ী যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের ফলাফল কি হতে পারে এবং ফলাফল ধরে নিলাম পাকিস্তান বিজয়ী হলো। পাকিস্তান বিজয় হওয়ার পরে যে তারা বলছে যে পারমাণবিক অস্ত্র যে তারা ব্যবহার করতে চাচ্ছে, এই অস্ত্রটা যদি ব্যবহার করা হয় তাহলে তাদের ক্ষয়ক্ষতি কি হতে পারে, তাদের পার্শ্ববর্তী বা যে রাষ্ট্রের সাথে যে যুদ্ধ চলছে তারা কি বসে থাকবে? তারাও তো একটি প্রতিক্রিয়া জানার চেষ্টা করবে বা তারা হয়তো বা পারমাণবিক অস্ত্রই ব্যবহার করতে পারে। কিন্তু তাদের তাদের উপরে যখন পারমাণবিক অস্ত্রের প্রয়োগ করা হবে তখন তো সাধারণভাবেই বলা যায় যে কোনো রাষ্ট্রই বসে থাকবে না। আমাদের যদি এরকম শক্তি থাকতো, আমাদের যদি পারমাণবিক অস্ত্র থাকতো এবং আমাদের সাথে যে 1972 সালে যে, দুঃখিত, 1971 সালে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র আমাদের থাকতো এবং পাকিস্তান থেকে যদি আমাদের বাংলাদেশে নিক্ষেপ করা হতো এবং আমরা তো একটি পাল্টা আক্রমণ চালাতাম কিনা, এটা স্বাভাবিকভাবে বললেই বলা যায় যে তারাও যেরকম আক্রমণ চালাচ্ছে তার একটি প্রতিক্রিয়া তারাও দেখা যাবে। সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে যদি ভারতে পারমাণবিক অস্ত্র চালানো হয়, তারা একটি প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর প্রতি উত্তর কি, তারা কি, একটা কথা রয়েছে না যে ইটের জবাব পাটকেল দিয়ে দেয়, তেমনই দিবে। তারাও হয়তো পারমাণবিক বোমাই ব্যবহার করবে, কিন্তু উচ্চতর ক্ষমতা সম্পন্ন, যার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। পারমাণবিক যুদ্ধ হলে শুধু যে ভারত ক্ষতিগ্রস্ত হবে না, পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয়। বাংলাদেশের এবং পার্শ্ববর্তী যে ভারত পাকিস্তানের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে তাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে আমরা যারা যে মনে মনে মল কলা খাচ্ছি যে পাকিস্তান আর ভারত যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে যদি ভারত জয়ী হয় তাহলে আওয়ামী লীগ মনে মনে খুশি হলো এবং যারা এন্টি ভারত রয়েছে, পাকিস্তানকে সমর্থন না করলেও যারা এন্টি ভারত বিরোধী রয়েছে, তারা মনে মনে ভাবছে যে পাকিস্তান যদি জয়ী হয় তাহলে তারা খুশি হবে। এই খোসাখুশি কষাকষি যখন চলছে এবং পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা হয় তার যে একটি প্রভাব আমাদের বাংলাদেশে পড়বে, সেটা কি আমরা ভুলে যাচ্ছি? এটা ভুললে চলবে না। এখন আসি আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো এবং সেই নিষিদ্ধ করার পিছনে কাদের ভূমিকা ছিল আর কারাই নীরব ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তারা গুম, হত্যা, ধর্ষণ, মানবতা বিরোধী, মানবতা লঙ্ঘনের মতো বিভিন্ন কাজ তারা করেছে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদেরকে নিষিদ্ধ করা হলো। বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম চলবে না। এটা আওয়ামী লীগের দিক থেকে। এবং আওয়ামী লীগের যে সভানেত্রী রয়েছে, আওয়ামী লীগের যে নিষিদ্ধ বাংলাদেশে এবং সভানেত্রীর যে পরিস্থিতি, সে বিষয় নিয়ে আমি কথা বলার জন্য ভারত পাকিস্তানের যুদ্ধটা নিয়ে আসলাম। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। যতদিন পর্যন্ত আন্তর্জাতিক বিচার বিভাগ ট্রাইব্যুনালে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের নেতাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ না হবে ততদিন যাবৎ তাদের দলীয় কার্যক্রম, মিডিয়া বলেন আর যে কোনো খবর বলেন, সেখানে প্রকাশ করাও নিষেধ। এই সূত্রে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে পোস্টও করা যাবে না, কোনো কথা বলা যাবে না। যদি কথা বলে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, এরকম একটি ছোট্ট একটা হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন, যেটা বড়ভাবে ধাক্কা পড়েছে বিশেষ করে আওয়ামী লীগের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে বা আওয়ামী লীগের রাজনীতিকে যারা সমর্থন করে তাদের উপরে। যেহেতু ডিএমপি কমিশনার ঢাকা থেকে দেওয়া হয়েছে এই হুঁশিয়ারিটা, সমগ্র বাংলাদেশে এটার একটি প্রভাব আস্তে আস্তে কাজ করবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং যখন কার্যক্রম নিষিদ্ধ হলো, তাহলে বাংলাদেশে বড় ধরনের আর কোনো আন্দোলন সমাবেশ হচ্ছে না যে শেখ হাসিনা সেই আন্দোলন সমাবেশে নেতৃত্ব দিবেন
ছায়া ভূমিকা পালন করবে এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতে যে নির্বাচিত সরকার হবে তাদেরকে ফেলে দিবে। গণ অভ্যুত্থান, পুনরায় একটি গণ অভ্যুত্থানের আমরা সংখ্যা করছিলাম যে একটা পুনরায় একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হতে পারে, এটা আওয়ামী লীগ ঘটাতে পারে। যেভাবে রাজনৈতিক দলগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেরকম দ্বন্দ্ব দ্বিধা যেভাবে চলছে, সেই ক্ষেত্রে একটি পুনরায় গণ অভ্যুত্থানের একটি আশঙ্কা আমরা করেছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে। কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি না করা হতো না, তাহলে একটি পুনরায় গণ অভ্যুত্থান বাংলাদেশে হতো। এটা আওয়ামী লীগের নেতারাই ঘটাতেন, আওয়ামী লীগের কর্মীরাই বা সমর্থকরাই ঘটাতেন, এবং এই ক্ষেত্রে কিছু আমলাও কাজ করতেন যোগসূত্র হিসেবে, শক্তি হিসেবে, ছায়া শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কিন্তু সেটা ব্যর্থ হলো। আমরা যে চিন্তা করছি, আসলে চিন্তা ভাবনা যাই করি না কেন, সবসময় তো ভালো ফলাফল নিয়ে আসে না, বা সেই চিন্তা অনুযায়ী কাজও কিন্তু হয় না। যে পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী যেহেতু কাজ হচ্ছে না। তা আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষিদ্ধের সিদ্ধান্ত নিলেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের খুঁটি কিন্তু আরো বেশি মজবুত হলো। পাশাপাশি বিএনপি যে রাজনৈতিকভাবে নিষেধ, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাস্তায় নামলো না, এর একটি কারণ হয়তোবা রয়েছে। কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠাতা দেওয়া যায়, সেই পায়তারা হয়তো তারা একটা করেছিল, কিন্তু তারা আসলে এখানেও ব্যর্থতার পরিচয় দিলেন, তারাও আসলে সফল হলেন না। যাক, তাদের যে সফল না হওয়া, সেই সফল না হওয়ার সুযোগটা হয়তো বা জাতীয় নাগরিক পার্টি নিয়েছে। তারা যেভাবে রাস্তায় কাজ করেছে, এবং বিশেষ করে জামাত যেভাবে অ্যাক্টিভ ছিল আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে, সেক্ষেত্রে তারা সফল হয়েছে, তাদের অনুযায়ী তারা কাজ করছে। এখন যেটা আমি বলতে চাই, ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর কোনো কার্যক্রম চলবে না আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে, কোনোভাবেই সম্ভব না। সাথে সাথে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হবে যারা কাজ করতে যাবে। এখন তো পুনরায় গণঅভ্যুত্থান একদম অসম্ভব হয়ে পড়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। শেখ হাসিনার পরিস্থিতি কি? দিল্লি কা লাট্টু বলে না, যে খায় ওই বি পস্তায়, যে না খায় সেও পস্তাবে। তেমনি শেখ হাসিনা বাংলাদেশের 15.5 বছর যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সন্ত্রাসী কার্যকলাপ যে অব্যাহত রেখেছিল, সেই অব্যাহত রাখার মদত হিসাবে কাজ করেছিল ভারত, বা সে ভারতের ইন্ধনেই কাজ করেছে, মোদির ইন্ধনেই কাজ করেছে। মোদির সাথে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেটা 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা কোনো রাষ্ট্রে জায়গা পাচ্ছিল না, তখনই কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত আশ্রয় দিয়েছে, ঠিক আছে, সেখানে সে নিরাপদে জীবনযাপন করছে। এখন থেকে তুগলকি কাণ্ড শুরু হয়েছে। এই তুগলকি কাণ্ড শুরু হওয়ার কারণে কিন্তু এখন বিপদে মোদিও পড়েছে, শেখ হাসিনাও পড়েছে। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ চলছে। এই যুদ্ধটা আস্তে আস্তে করে আরো উত্তেজনা বাড়তেছে। এই উত্তেজনা থেকে যুদ্ধটা আরো বেশি ছড়িয়ে পড়তেছে, যাতে করে আরো বেশি রক্তক্ষয়ী যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনও তো অবস্থায় শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছে, তার আসলে কি অবস্থা হতে পারে, তার পরিণতি কি হতে পারে। ভারত থেকে হয়তোবা তাকে অন্যত্র সরানোর অনেক চেষ্টা চলছে বা মোদি করছেন, এবং বিশেষ করে যুদ্ধ হওয়ার কারণে আরো বেশি তৎপর হয়ে উঠেছেন কিভাবে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রীকে, বা নরেন্দ্র মোদী যে একান্ত ব্যক্তিগত বিশ্বস্ত বন্ধু, এই বন্ধুকে কিভাবে নিরাপদে রাখা যায় সেই ব্যবস্থা করছে বা করার জন্য চেষ্টা করছে। কিন্তু মোদির সেই প্রচেষ্টা যে ব্যর্থ হবে, এটা চোখ বন্ধ করেই বলা যায়। কারণ শেখ হাসিনা যেভাবে মানবতা বিরোধী কাজ করেছে, সেক্ষেত্রে কখনোই তাকে অন্য কোনো রাষ্ট্রে হয়তোবা জায়গা দিবে না। যেহেতু ভারত জায়গা দিয়েছে, কেন? কারণ ভারতও এই একই ধারা রাজনীতি করছে। ভারতও মানবতা বিরোধী কার্যকলাপের সাথে সম্পৃক্ত রয়েছে। কিভাবে দেখেন না, মুসলিমদেরকে নিধন করা হচ্ছে, সংখ্যালঘুদের উপরে কিভাবে নির্যাতন চালানো হয়েছে, তারই একটি যোগসূত্র এখানে কাজ করছে। সেই
যোগসূত্র থেকে বললাম যে এই ভারত পাকিস্তানের যে টানাটানি হ্যাসরাহ্যাসরি রাজনৈতিক যুদ্ধ আর শেখ হাসিনার যে আশ্রয়, শেখ হাসিনা কোথায় রাখবে সে নিয়ে যে দুশ্চিন্তা, বাংলাদেশে আসা সম্ভব না তার পক্ষে। মোদির রাষ্ট্র তার জন্য নিরাপদ নয়, কারণ মোদি নিজেও কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। এমত অবস্থায় মোদি কি করবেন শেখ হাসিনাকে নিয়ে, বা বাংলাদেশ থেকে যে হেভিওয়েট রাজনীতিবিদগুলো যারা অবস্থান করছে ভারতে, তাদের নিয়ে কি করবে? যেহেতু বাংলাদেশের থেকে একটি চাপ ভারতে দেওয়া হচ্ছে, পাশাপাশি ইন্ডিয়ার হচ্ছে পাকিস্তানের যুদ্ধ বর্তমানে চলমান রয়েছে। এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় তারা কি নিজেদের আখিরি গুজাবেন, নাকি শেখ হাসিনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন? সেক্ষেত্রে বলা যায় শেখ হাসিনাকে বাংলাদেশে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে, বাংলাদেশে ফিরতে হবে। বাংলাদেশে ফেরা ছাড়া এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত বিকল্প কোনো পথ আমরা দেখছি না সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।